বাংলাদেশে হাম মহামারীর অবস্থা করুণ। গতকালকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা একজন তিনি স্বীকার করেছেন যে হামের শিশুদের জন্য যে পরিমাণ আইসিইউ দরকার এই মুহূর্তে সেই পরিমাণ আইসিইউ বাংলাদেশে নেই। অর্থাৎ মহামারী ঠেকাতে সরকার হিমশিম খাচ্ছে। আর এই মহামারী যিনি আমদানি করেছেন সেই প্রফেসর ইউনূস বিশ্বের বিভিন্ন জনকে ডেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিভাবে ব্যবসা করা যায় সেই মিটিং সেমিনার করছেন, ফেসবুকে তার ছবি পোস্ট করছেন। প্রফেসর ইউনূসের এবার অন্তত 360 বার ফাঁসির দাবি উঠেছে। সেই 360 বার হয়তো এখন আরো বাড়বে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে চতুর্দিকে মানুষ বিভিন্ন পর্যায় থেকে ফুঁসে উঠছে। বিএনপি সরকার এখন পর্যন্ত তার ব্যাপারে চুপচাপ থাকলেও, জামাত এনসিপি চুপচাপ থাকলেও বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের অনেকেই প্রফেসর ইউনূসের শাস্তি দাবি করছেন, বিচার দাবি করছেন। ভয়ানক পরিস্থিতির মধ্যে যখন সবকিছু যাচ্ছে তখন ওই রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেনের মতো প্রফেসর ইউনূস সেন্টারে বসে মজা দেখছেন, মজা লুটছেন। এদেশের 11 বছরের শিশু পর্যন্ত প্রফেসর ইউনূসের এই হামে তাকে দায়ী করে ভয়ানক সব চিত্রকলা আঁকছেন, সেগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাঘা সিদ্দিকী, যাকে বাঘা সিদ্দিকী হিসেবে ডাকা হতো, সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি প্রফেসর ইউনূসের অন্তত 360 বার ফাঁসি চেয়েছেন এই অপরাধের জন্য। চলুন একটু জেনে দেখি প্রফেসর ইউনূসের কর্মকাণ্ড নিয়ে কাদের সিদ্দিকী কেন এটা বলছেন, আর কি বলছেন, অন্যান্যরা কি বলছেন, বিএনপির নেতা কি বলছে, সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে। থাকবেন। বলছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা। বঙ্গবীর কাদের সিদ্দিকী একটি টক শোতে, একটি সাক্ষাৎকারে, মূলত পডকাস্টে তিনি প্রফেসর ইউনূসের হামের টিকা না দিয়ে যে মহামারী তৈরি করেছে প্রফেসর ইউনূস, তার জন্য তিনি প্রফেসর ইউনূসের 360 বার ফাঁসি দাবি করেছেন। তিনি উপস্থাপককে জিজ্ঞাসা করেছেন যে কতজন যেন মারা গেছে। যেহেতু এই ঘটনাটা যখন তিনি রেকর্ড করেন, এই পডকাস্টটা রেকর্ড করেন, তখন উপস্থাপকের কাছে 360 জনের তথ্য ছিল। উপস্থাপক 360 জন বলেছেন, তখন কাদের সিদ্দিকী বলেছেন যে অন্তত প্রফেসর ইউনূসের 360 বার ফাঁসি হওয়া উচিত। যে সংখ্যা গতকালকে হয়েছে 424। আজকের সর্বশেষ আপডেটটা এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। তার মানে প্রফেসর ইউনূসের অন্তত 500 বার ফাঁসি হওয়ার মতো ঘটনা ঘটে গেছে। যদি একটি শিশুর মৃত্যুর জন্য একবার ফাঁসি কাস্ট করা হয়, যদিও এই বক্তব্য নিয়ে সাংবাদিক আনিস আলমগীর তিনি আবার বলেছেন যে এতবার কেন ঝুলাতে হবে তাকে, ফাঁসির দড়ি কি ছিঁড়ে যাবে, বারবার ছিঁড়ে যাবে, এই জন্য এতবার ঝুলাতে হবে, একবার ঝুলিয়ে দিলেই তো ওর কেল্লা ফতে হয়ে যাবে। এরকম নানা ধরনের মন্তব্য করছেন। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। কালের কণ্ঠ নিশ্চিত করছে এই তথ্য। 360 বার ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া উচিত বলছেন কাদের সিদ্দিকী। তিনি বলছেন যে এই যে হামের এই ব্যাপার, এই টিকা না দেয়া এবং এর জন্য দায়ী প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্যমন্ত্রী। অবশ্য স্বাস্থ্য উপদেষ্টা, তাকে দায়ী করে লাভ নেই। তিনি বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় নূরজাহানের হতে পারে, কিন্তু এর প্রকৃত দায় প্রফেসর ইউনূসের। এই ব্যর্থতা প্রফেসর ইউনূসের শুধুমাত্র এটা না, যত ব্যর্থতা তার সরকারের সমস্ত দায় তাকেই নিতে হবে, কারণ তিনিই ছিলেন মূল নেতা। তিনি বলেছেন যে এত শিশু, উপস্থাপক যখন বলছেন যে এত শিশু তো এই 24-এর গণ অভ্যুত্থানেও মারা যায়নি। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন গণ অভ্যুত্থানে কি, মুক্তিযুদ্ধেও এত শিশু মারা গেছে কি না সেটা গবেষণার ব্যাপার হতে পারে। অর্থাৎ এটাকে অনেক বড় অপরাধ হিসেবে তিনি দেখছেন। তিনি বলছেন যে যাকে তিনি স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন তিনি তার লোক, তার নিজের লোক এবং নিজের আত্মীয় এবং অযোগ্য একজন মানুষকে
তিনি মন্ত্রী বানিয়েছিলেন, এই ব্যর্থতা মন্ত্রীর না, এই ব্যর্থতা প্রফেসর ইউনূসের নিজের। এই কথা তিনি যখন বলছেন তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে দেখুন, এই ফটোকার্ডটা দেখে নিন, কালের কণ্ঠেরই। সেখানে বলা হচ্ছে ইউনূস আমলের টিকার ঘাটতি হামের প্রাদুর্ভাবের বড় কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আজকে যে হাম মহামারী আকার ধারণ করেছে তার জন্য প্রফেসর ইউনূস সরকার দায়ী। প্রফেসর ইউনূসের ভুল সিদ্ধান্তের কারণে আজকে এটা হয়েছে। অথচ বিএনপি, জামাত, এনসিপি বহুজনের বহু ধরনের একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে এর দায়ভার কিভাবে হাসিনার উপরে চাপানো যায় সেরকম চেষ্টাও আমরা দেখেছি। অথচ শেখ হাসিনার বহু দিকে বহু ব্যর্থতা থাকলেও এই টিকা দান কর্মসূচি নিয়ে শেখ হাসিনা শতভাগ সফল হয়েছে। এই স্বীকৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিকভাবে সমস্ত সংস্থা তার শাসন আমলে দিয়েছে এবং সেটা একেবারে দৃশ্যমান সত্য কথা। কারণ এই যে মানে হামের টিকা এবং হামের আজকে মহামারী অবস্থা, এর দায় কোনোভাবেই শেখ হাসিনাকে দিয়ে প্রফেসর ইউনূসকে সেভ করার কোনো উপায় নেই। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলছে তখন 11 বছরের এক শিশুর চিত্রকলা, তার মানে কিভাবে ছবি এঁকেছেন প্রফেসর ইউনূস এবং এই হাম নিয়ে ছবিটা দেখে নিন। সেখানে প্রফেসর ইউনূস হা হা করে হাসছে, আমি ইউনূস, হা হা হা, তার মানে মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, সেই খুনের মানে যে খুনের রক্ত, যে শিশুগুলো মারা যাচ্ছে সেই শিশুগুলোর মৃতদেহ সামনে পড়ে আছে। এরকম একটা মানে কি বলবো যে হৃদয় বিদারক একটা ছবি 11 বছরের একজন শিশু এঁকেছে। তার ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শামসুজ্জামান খান দুদু, বিএনপির নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি কি বলছেন দেখুন, ভয়াবহ মন্তব্য। তা এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে এসব শিশুর মৃত্যুকে আমি সরাসরি খুন বলবো এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। অর্থাৎ এটাকে পুরোপুরি তিনি হত্যাকাণ্ড বলছেন, এটার কোনো মাপ থাকতে পারে না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের সভাপতি, তিনি কি বলছেন দেখুন, তিনি বলছেন গাজায় শিশু হত্যা নিয়ে আমরা কত কথা বলেছি, অথচ দেশে এখন পর্যন্ত 500 শিশু মারা গেল, এ ব্যাপারে সরকার কেন চুপ? অর্থাৎ তিনি সরকারের দিকে আঙুল তুলে বলছেন সরকার কেন চুপ আছে, সরকার কেন এই ব্যাপারে তদন্ত করছে না, এর প্রকৃত কারণ অনুসন্ধান করছে না এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় কেন আনছে না। সাংবাদিক শারমিন চৌধুরী এবং সম্পাদক মানে সঞ্চালক, জনপ্রিয় সঞ্চালক, তিনি বলছেন, তার এই মন্তব্যটা দেখুন, তিনি বলছেন ভারতে মুসলিম নির্যাতন চলছে, উত্তেজনা, কিন্তু উত্তেজনা তো দূরের কথা, আলোচনাতেও কেন নেই হামে 4 শতাধিক শিশু মৃত্যুর বিষয়টি। খুবই মজার প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন। কিন্তু তিনি বলছেন যে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, সেটার সত্যতার চাইতে অনেকে বেশি, কখনো কখনো রং চং লাগিয়ে বাংলাদেশে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সোচ্চার হচ্ছে অনেকেই। এটা হতেই পারে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে এত 400-500 শিশু হামে মারা যাচ্ছে, এটা নিয়ে একটা কথাও হচ্ছে না, একটা আলোচনা হচ্ছে না। বিরোধী দল চুপ, সরকারি দল চুপ। সরকারি দল অবশ্য একটা কাজ করছে, কাজের কাজ যেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকা দিচ্ছে, এটা নিয়ে চেষ্টা করছে, সরকারের যা কাজ করছে, কিন্তু সরকার প্রকৃত কারণ অনুসন্ধান করছে না, চুপচাপ আছে। এবং কখনো কখনো সরকারের বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে যে তিনি যে কোনোভাবে প্রফেসর ইউনূসকে কিভাবে সেভ করা যায় সেরকম কৌশলী কথাবার্তা বলছেন এবং এই দায়টা কিভাবে শেখ হাসিনার উপরে চাপানো যায় সেই চেষ্টাও দেখা যাচ্ছে বিরোধী দলের মতোই একইভাবে। ভাই, শেখ হাসিনার অনেক দোষ তো এমনিতেই আছে, শেখ হাসিনার অনেক অপরাধ তো এমনিই আছে, যে অপরাধটা শেখ হাসিনার নাই সেই অপরাধটা তার উপরে চাপাতে চাচ্ছেন কেন? প্রফেসর ইউনূস সরকারকে বাঁচানোর জন্য, প্রফেসর ইউনূসকে কিংবা তার সরকারের এই চরম ব্যর্থতা, এই মানবিক বিপর্যয়, এটাকে যদি গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়, এই ব্যাপারগুলো নিয়ে চুপ থেকে আদতে লাভ কি? কোনো লাভ হবে? তার ব্যর্থতাকে ঢেকে দিয়ে আপনার বরং ক্ষতি হবে, লাভ তো হবেই না।
আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আরও বেশি সচেতন প্রত্যেকেরই হওয়া উচিত, যেন আমাদের মুখ থেকে অধ্যত্বপূর্ণ কথা না বের হয় যে জুলাই সনদ হচ্ছে না, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, হামের টিকা নিয়ে আপনারা পড়ে আছেন, ব্যস্ত হয়ে পড়েছেন হামের টিকা নিয়ে। এই রকম বক্তব্য দেওয়ার অধ্যত্ব যারা দেখাবে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন এই গণহত্যার আসামি করা হয়, সেটাও কিন্তু জনগণ বলা শুরু করেছে। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এক আজব দেশ। এই দেশটাকে কখনো এখন বলা হচ্ছে যে এটা আমেরিকা চালাচ্ছে। ইউনূস আমলে সেরকম খুব জোরালো আলাপ আরো বেশি ছিল। এখন সে ফরহাদ মাজারের মতো লোক বলছে যে এখনো এটা আমেরিকাই চালাচ্ছে, সেই রেজিম চেঞ্জ আমেরিকা করেছিল, তারাই এখনো এই দেশ চালাচ্ছে। ফলে আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম, যখন নাহিদ ইসলাম আওয়াজ তুললো যে ডক্টর ইউনূস জুলাই সনদ করে দিয়ে ঘরে বসে আছে, তাকে রাজপথে আসার আহ্বান জানাচ্ছে, এবং রোজায় যখন ইউনূসের সাঙ্গপাঙ্গরা ইফতার পার্টি করে, আমি একাধিক আলোচনায় আপনাদেরকে বলেছি ইউনূসের অন্য কোনো ধান্দা আছে। ইউনূস যে চুপ করে বসে গেছে এর কোনো ভিত্তি নাই, এ আসলে ভেতরে ভেতরে এখনো খেলার চেষ্টা করছে। জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক জনপ্রিয় বিশ্লেষক গোলাম মাওলা রনি, তিনি আজ আমি যেদিন কথা বলছি 13 মে 2026, সেদিন এসে বলেছেন যে ডক্টর ইউনূসের আবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। আমি এটাকে সম্ভাবনা বলি না, আমি আশঙ্কা বলি। এবং এই ইউনূসের নামে সেই মাইলস্টোন দুর্ঘটনায় নিহত একজন ছাত্রের পিতা উসাইমুন মারমা, তিনি একটা মামলার আবেদন করেছিলেন। মামলাটা গ্রহণ করা হয়নি। এই পর্যন্ত অনেকে জানেন যে নিউজ শেষ, কিন্তু না, সেখানে শেষ না। এরপর থেকে এই ভদ্রলোকের উপর দিয়ে এমন ঝড় যাচ্ছে, আমরা প্রথমে তার একটা চিঠি আমাদের হাতে আসে। এই চিঠিটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। চিঠি হচ্ছে 9/5/2026, মানে এই মাসের 9 তারিখ। এই মাসের 9 তারিখের চিঠিতে এই উসাইমুন মারমা লিখছেন, আমি নিহত উকাইয়া ইয়ং মারমার পিতা উসাইমুন মারমা মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান দুর্ঘটনায় মারা যায়। তাই আমি বিগত 7/5/26 তারিখে আমার ছেলের বিচার চাইতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করি, কিন্তু মামলা গ্রহণ করে পরে খারিজ করে দেন। অতঃপর আমাকে শুক্রবার রাত আনুমানিক রাত 2টা কিংবা 3টার দিকে আমাকে রাঙামাটি ডিবি পুলিশ আমার নিজ এলাকায় আমার পার্শ্ববর্তী বাড়িতে আমাকে এবং আমার ওয়াইফকে ডিবি পুলিশ খুঁজছে। তাই আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জাতির কাছে প্রশ্ন রইল, মামলা করাটা কি আমার অপরাধ? সেই জন্যে আপনারা আমার পাশে থাকবেন, আমি এই আশাবাদ প্রত্যাশা করি। ঘটনা যদি সত্য হয় এবং তার অভিযোগ, তিনি এই অভিযোগটা করছেন যে তাকে এই মামলার পরে ডিবি পুলিশ খুঁজছে, তার মানে কি আমরা ধরে নিব যে এখনো প্রশাসনে, পুলিশ প্রশাসনে বা ডিবিতে ডক্টর ইউনূসের প্রতি, ইউনূসের লোকজনের এখনো প্রভাব রয়ে গেছে, যে ইউনূসের নামে মামলার আবেদন করেছে এক লোক, তাকে এখন কেন ডিবি পুলিশ খুঁজবে আমি জানি না। এর পরপর আজকে আরেক দলকে মাঠে নামানো হয়েছে, সেই দলের এবার আলাপটা আপনারা একটু শুনেন। মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে মামলার আবেদনকারী কুকি চীন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, তারা বলছেন, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন বলছে যে ওই ভদ্রলোক উসাইমুন মারমা তিনি কুকি চীনের সদস্য। আচ্ছা, উসাইমুন মারমার অভিযোগ, মামলার আবেদন করার পর তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে, নিরাপত্তাহীনতার কারণে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বিমান বাহিনী প্রধান সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন, যিনি সেই উসাইমুন মারমাকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সদস্য আখ্যা দিল এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সশস্ত্র বাহিনীর সাবেকদের এ সংগঠন সাবেকদের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, তার নাম উসাইমুন মারমা। আমরা আপনাদের অনুরোধ করব এই উসাইমুন মারমাকে, তার সম্পর্কে একটু খোঁজ নেন। উসাইমুন মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্কো সাইং মারমার বাবা। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, মামলার আবেদন
করার পর তার রাঙামাটির বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে, নিরাপত্তার কারণে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। ওসাইমুল মারমা এই অভিযোগ তোলার 2 দিনের মাথায় ঢাকায় সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ আনলো এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, তাদের পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সদস্যদের মনোবল দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাইফুল্লাহ খান সাইফ বলেন, যখন বাংলাদেশে তার জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব বাংলাদেশ ফার্স্ট ভিত্তিক পররাষ্ট্রনীতিকে আরো সুদৃঢ় করার পথে এগিয়ে যাচ্ছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ঠিক সেই সময় ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার উদ্দেশ্যপ্রণীত প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়ন কার্যক্রম, ফাইটার প্ল্যান ক্রয় এবং নতুন তথ্য প্রযুক্তি নির্ভরতার সক্ষমতা অর্জনের উদ্যোগ সামনে আসার পর থেকেই একটি গোষ্ঠী বিমান বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে। এরকম বিমান বাহিনী সম্পর্কে আরো কথাবার্তা বলা হচ্ছে। তারপরে যে মামলা খারিজ হওয়ার পর গত 11 মে ফেসবুক লাইভে এসে ওসাইমুল মারমা বলেন, গত শুক্রবার গভীর রাতে তিনি যেখানে চাকরি করেন সেখানে 20-30 জন পুলিশ গিয়ে তার খোঁজ করে। আমার নিজ গ্রামে, আমার নিজ বাড়িতে, আশপাশে প্রতিবেশীদের বাসায় পুলিশ আমাকে তল্লাশি করে খুঁজছিল যে আমি আছি কিনা। কেন? প্রতিবেশীরা জানতে চাইলো কেন? যে বলল ওনার নামে ওয়ারেন্ট আছে, ওই ওয়ারেন্ট যেহেতু আছে আমরা ওনাকে ধরতে আসছি আর কি। তো পাশাপাশি গতকাল বাংলা হিলিয়া আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন, আপনি কোথায় চাকরি করেন, আপনার ওয়াইফ কোথায় থাকে, কি চাকরি করে, এই বিষয়গুলো কিন্তু ওনাদের জানতে চেয়েছেন। আমি কিন্তু ওনাদেরকে বলেছি। তো বলার পর আজকে সকালে নাকি আবার আমার নিজ এলাকার মধ্যে আর্মিরা নাকি আমাকে খুঁজছে, খোঁজ খবর নিচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ওসাইমুল মারমার বাবা বলেন, মামলা করাটাই কি আমার অপরাধ? আমি আমার ছেলের বিচার চেয়েছি, আমি আমার ছেলের বিচারের প্রেক্ষিতে আমি ক্ষতিপূরণ চেয়েছি এবং বিগত সরকার আমাকে কোনো কিছু সুরাহা করে নাই এবং আমি বিভিন্ন দপ্তরে আমি ঘুরেছি, কিন্তু আমি এটা সুরাহা কোনো কিছু পাই নাই। তো এই হচ্ছে মধ্যে বিষয়। ভদ্রলোক দৌড়ের উপরে আছেন নিঃসন্দেহে। তাকে নিয়ে এই এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন তারা বলছে যে এর মধ্যে শঙ্কুর আলমার স্ত্রী কানাডায় গিয়ে নানান রকম উল্টাপাল্টা কথা বলেছে, সেগুলো নিয়ে আবার জেলা প্রশাসন তাকে সতর্ক করেছে। তারপর কুকি চীনের কথা বলা হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এখন আমার প্রশ্ন হলো, এই ওসাইমুল মারমা, এই যে সন্তানটি মারা গেল মাইলস্টোন দুর্ঘটনায়, তার বাবা, আর সে কুকি চীনের সদস্য, সে অপরাধী, তাকে এতদিন আপনারা খুঁজেননি কেন, এতদিন ধরেন নাই কেন? এখন ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গেছে, আবার সেই মামলার জন্য তার নামে এখন ওয়ারেন্টও আছে। আপনারা বলছেন সে কুকি চীনের সদস্য আছে। কুকি চীনের সদস্য কি বাংলাদেশের নাগরিক কিনা? ধরেন যে কোনো পার্টি, এখন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য, আপনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য ধরবেন, কিন্তু সে যদি তার বাড়িতে যদি ডাকাতি হয়, সেই ডাকাতির বিচার সে পাবে না? আওয়ামী লীগের একজন অপরাধী, ধরেন সাজাপ্রাপ্ত কোনো অপরাধী, তার বাড়িতেও যদি গিয়ে একটা ডাকাতির ঘটনা ঘটে বা তার সন্তানকে কেউ মেরে ফেলে, তাহলে সেটার জন্য কি তার বিচার চাওয়ার রাইট নাই? সন্তান মারা যাওয়ার জন্য বিচার চেয়েছে, এখন সে কুকি চীনের সদস্য, এখন তার বাসায় ডিবি যায়, পুলিশ যায়। এটা একটা মানে কোথায় যেন একটা খটকা লাগে না? এই জিনিসগুলোর কি সঠিক পথে সুরাহা নাই, নাকি শক্তি প্রদর্শন করলেই সুরাহা হয়ে যায়? আমাদের বাহিনীগুলো তাদের নিজস্ব টেকনিক আছে, অনেক কিছুই তারা টেকনিক দিয়ে সমাধান করে। কুকি চীনের সাথে বহু যুদ্ধ হয়েছে। আমি গত তত্ত্বাবধায়ক সরকারের আগেই, আওয়ামী লীগ সরকারের সময় যখন কুকি চীনের সাথে ফাইট চলছিল আমাদের, তখনও আমি আইএসপিআর এ অনুরোধ করেছিলাম যে আমি অন দ্য স্পট যেতে চাই রিপোর্টিং করার জন্য। তখন আমি টেলিভিশনে কাজ করি, 21 টিভি থেকে আমি সেই আবেদনও করেছিলাম। তো আমরা তো ফিল্ড পর্যায়ে জানতে চাই, ফিল্ড পর্যায়ে আমাদেরও জানার আগ্রহ আছে, দেশের মানুষের জানার অধিকার আছে। এখন এই ভদ্রলোক ওসাইমুল মারমা, তিনি যদি কুকি চীনের সদস্য হয়ে থাকেন, তারপরে তো তার সন্তানের অপমৃত্যুর প্রতিকার পাওয়ার, ক্ষতিপূরণ পাওয়ার রাইট আছে নাকি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।